এই আইনের ভিত্তিতে এটি করবে বলে গতকাল উপদেষ্টা মণ্ডলী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সে আইনটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন 2009, যেটা 2013 সালে এটি সংশোধনের মাধ্যমে, এবং এই ধারার 18 নম্বর ধারায়, এই আইনের 18 নম্বর ধারায় বলা আছে, যদি কোনো কারণে কোনো ব্যক্তি কিংবা কোনো সংগঠন বা সত্তা, শব্দটা হচ্ছে সত্তা, যদি কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে তাহলে সরকার প্রয়োজন মনে করলে সেই সত্তাকে নিষিদ্ধ করতে পারে, এবং নিষিদ্ধ করার পরে ওই আইনে তফসিলে তার অন্তর্ভুক্ত করতে পারে। এই তফসিলে অন্তর্ভুক্ত করা সম্পর্কে আমি একটি কথা বলতে চাই। ইতিপূর্বে এই আইনের ব্যবহার করে কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের মধ্যে অনেকগুলো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, যেমন হরকাতুল জেহাদ, জেএমবি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, এবং এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও কিন্তু এই আইনের, একই আইনের প্রয়োগ করে তারা কিন্তু বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং সেটাকে তফসিলভুক্ত করেছে। আমি গতকালকে সরকারের যে প্রেস নোট থেকে যতটুকু বুঝেছি যে সরকার এই আইনটি প্রকৃতপক্ষে ব্যবহার করবে, এবং এই ব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগকে, কেউ কেউ বলে থাকছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে এই আইনের 18(1) ধারায় বলা আছে, সরকার মনে করলে সন্ত্রাসী কার্যকলাপের জন্য কোনো ব্যক্তি কিংবা সত্তাকে নিষিদ্ধ করতে পারবে। সুতরাং যদি আওয়ামী লীগ যদি একটা এন্টিটি হয়, একটা সত্তা হয়, তাহলে এই আইনের বিধান মোতাবেক তাকে নিষিদ্ধ করাটাই হবে। কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি এই আইনের সঙ্গে সম্পর্কিত এবং নয়। সুতরাং আমি মনে করি যে তারা এটা যেটা করছে, এবং এর কনসিকুয়েন্স কিন্তু অনেক ভয়াবহ। আপনারা খেয়াল করে দেখবেন 2009 সালে এই আইনটি হওয়ার পরে নানাভাবে বিভিন্ন ব্যক্তি এবং গোষ্ঠীকে জঙ্গি ট্যাগ দিয়ে কিন্তু এই আইনের অধীনেই কিন্তু নানাভাবে হয়রানি করা আছে, মাসের পর মাস, বছরের পর বছর। শুধুমাত্র এই নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করার কারণে বহু মানুষ কিন্তু তাদের জীবনের একটা উল্লেখযোগ্য অংশের সময় কিন্তু চলে গেছে। এই আইনের 9(2) এবং 3 ধারায় কোনো ব্যক্তি যদি কোনো কারণে তার কোনো বক্তব্য প্রচার করে, তিনি যদি সমর্থন করেন, কাউকে আহ্বান করেন, তাহলে কিন্তু এখানে মিনিমাম 2 বছর, ম্যাক্সিমাম 7 বছরের শাস্তির বিধান, সাজার বিধান কিন্তু এই আইনের মধ্যে 9(3) মধ্যে আছে। এই আইনটি কিন্তু অত্যন্ত, আমি বলবো অত্যন্ত বড় একটি ওয়াইড আইন, এবং এই আইনটি যখন করা হয়েছে পরবর্তীতে সংশোধনের মাধ্যমে জাতিসংঘের কিছু কিছু আইন এবং কিছু কিছু কনভেনশনকে এই আইনের অধীনে আনা হয়েছে, অনেকটা বলতে পারেন যে এই সমস্ত সরকারি কার্যক্রম এবং অ্যাকশনকে বৈধতা দেওয়ার জন্য। এটি আমাদের দেশে এই আইন নিয়ে অনেক বিতর্ক থাকলেও প্রকৃতপক্ষে যেহেতু আইনটি এখনো পর্যন্ত বলবৎ আছে, এই আইনের অধীনেই তারা এটি করতে যাচ্ছেন। দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যক্তির পাশাপাশি সংগঠনকে বিচার করার যে প্রক্রিয়াটা, গতকালকের উপদেষ্টা মণ্ডলীর সবাই এটিও সিদ্ধান্ত হয়েছে। আমি কথাটি কিছু আরেকটু উল্লেখ করে বলতে চাই যে ইতিপূর্বে বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব ফেব্রুয়ারি মাসে প্রধান উপদেষ্টাকে কিন্তু একই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে, সংগঠন হিসেবে বিচারের প্রস্তাব করেছিলেন। তখন তিনি এ উষ্মা প্রকাশ করেছিলেন, যেটি পরবর্তীতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও বলেছেন, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মধ্যে সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিপূর্বেও কিন্তু উপদেষ্টা মণ্ডলীর সবাই গিয়েছিল, কিন্তু সেটি মঞ্জুর হয়নি। গতকাল তারা সেটির ব্যাপারে আবার ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থাৎ এই আইনটি আমার কাছে মনে হয়েছে যে সরকার যে সিদ্ধান্ত গতকাল নিয়েছেন এবং আগামীকাল সোমবার প্রজ্ঞাপনের মাধ্যমে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন বলে আমরা জানতে পেরেছি, সেটা একটি সাময়িক প্রক্রিয়া, এবং আমার মনে হয় সংগঠনগতভাবে তারা অপেক্ষা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ। খেয়াল করে রাখবেন, এই আইনে কিন্তু যে সিদ্ধান্ত দিয়েছে, এই সিদ্ধান্ত যখন হবে, সেই সিদ্ধান্তের পরে কিন্তু সংগঠন হিসেবে, নিষিদ্ধ সত্তা হিসেবে তারাও কিন্তু এটা পুনর্বিবেচনার জন্য দরখাস্ত করতে পারবেন 30 দিনের মধ্যে। এবং সরকার যদি সেই পুনর্বিবেচনা না করেন, অর্থাৎ তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্তটা যদি পুনর্বিবেচনা না করেন, তাহলে তারা কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টের, হাইকোর্টের আপিলও করতে পারে। সুতরাং এটা এমন না যে একতরফাভাবে সরকারের এটা সিদ্ধান্ত হয়েছে এবং সেটি কার্যকর হবে। সুতরাং আওয়ামী লীগের পক্ষ থেকে এই সিদ্ধান্ত যদি তারা, সরকার যদি প্রকৃতপক্ষেই তাদেরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে, তাদের পক্ষ থেকে রিভিউ করা, পুনর্বিবেচনা করার সুযোগ আছে। সেই পুনর্বিবেচনার সুযোগ যদি সরকার তাদেরকে না দেয়, বাতিল করে দেয়, তার এগেনস্টে সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগে আপিল করার বিধানও কিন্তু আইনের মধ্যে আছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনি নিষিদ্ধের কথা বললেন, কিন্তু সাময়িক কার্যক্রম স্থগিতের বিষয়ে কি আইনে কিছু নয়? আমি আপনাকে এতটুকু বলতে পারি, সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করার কোনো বিষয় নয়। তবে সাময়িক যে কারণে বলা হচ্ছে সেটি হচ্ছে যে, দেখুন, এই আইনের মধ্যে যেহেতু একটা নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি কিংবা নিষিদ্ধ সত্তাকে
সরকারের কাছে পুনর্বিবেচনা করার 30 দিনের মধ্যে একটা সুযোগ দিয়েছে। সেই কারণে হয়তো বলা হচ্ছে তারা যদি কোনো কারণে পুনর্বিবেচনার দরখাস্ত দেয় তাহলে এই 30 দিন সময়টা একটা সাময়িক সময় বলে বিবেচনা করতে হবে। কিন্তু আইনে 18-র 1 ধারায় কার্যক্রম নিষিদ্ধ করার সাময়িকের কোনো বিষয় নাই, তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু দায়িত্ব হবে যিনি সংক্ষুব্ধ কিংবা নিষিদ্ধ সত্তা, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের দায়িত্ব হবে এই আইনের 19 ধারায় পুনর্বিবেচনার দরখাস্ত করা সরকারের কাছে। সরকার যদি সেটি পুনর্বিবেচনা না করে তাহলে তার বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারেন। সেটি আইনের যে বিষয়টি সেটি আমি আপনাদেরকে বললাম, সেটি 30 দিনের মধ্যে করতে হবে। সেক্ষেত্রে এখন আপনি বলছেন সাময়িক নিষিদ্ধের বিধান তো এই আইনে নাই। না, আমি আপনাকে পরিষ্কার বলছি যে দেখেন, আমি একটু আপনাকে পরিষ্কার বলি যে আমাদের যে আইনের বিধান 18 নম্বর, সেখানে বলা আছে যে এই আইনের উদ্দেশ্য পূরণ করবে সরকার কোন ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রয়েছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারি গেজেটের প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে। সুতরাং এখানে কিন্তু ব্যক্তি এবং সত্তা, এই এন্টিটিটা হচ্ছে আওয়ামী লীগ। যদি সরকারি বিবেচনায় মনে হয় যে এই এন্টিটিটা তারা কোনো কারণে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত, তাহলে 18-র 1 ধারা অনুযায়ী সন্ত্রাস বিরোধী আইন 2009 তাহলে শুধুমাত্র নিষিদ্ধ ঘোষণা এবং সেটাকে তফসিলে অন্তর্ভুক্ত করা, এটি হচ্ছে সরকারি প্রজ্ঞাপন দ্বারা আইনি বিধান। কিন্তু এই যে মানে 9 মাস পরে সেটা করা হলো এবং আওয়ামী লীগের ভিতরে জুলাই আগস্টে যে কাজগুলো করেছে বা গত 15-16 বছর আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, আওয়ামী লীগের ভিতরে এখন পর্যন্ত ন্যূনতম কোনো অনুশোচনা নেই। কিন্তু মোট কথা হচ্ছে যে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নির্মূল করা সম্ভব বা আইনের ফ্রেমে বেঁধে তাদেরকে নির্মূল করা। না দেখুন, আসলে এটি তো একটা রাজনৈতিক বিষয়। ধরেন একথা তো সত্য যে বিগত জুলাই আগস্ট 2024-এর আন্দোলনের সময় সরকারি বাহিনীর পাশাপাশি অতি উৎসাহী আওয়ামী লীগের নেতাকর্মীরা সমস্ত জায়গায় সরকারি বাহিনীর সঙ্গে তারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত আসছে। আন্দোলনকামী ছাত্র যুবক সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীদের উপরে আক্রমণ করেছে, হামলা করেছে। সুতরাং তাদের সন্ত্রাসী কার্যকলাপের বিষয়টিতে মোটামুটি প্রমাণিত। আরেকটি বিষয় হচ্ছে যে সেই সময়কালের মধ্যে জাতিসংঘ রিপোর্টেও সেই সময় কিন্তু এই বিষয়টি উল্লেখ বসেছে। সুতরাং ওই সময়কালের মধ্যে সংগঠন হিসেবে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে মোটামুটি এস্টাবলিশড। সুতরাং সরকার একটু বিলম্বে বিবেচনায় নিয়েছে এই বিষয়টি, এবং সরকার যদি মনে করে থাকে তারা একই ধরনের সন্ত্রাসী কার্যক্রম কেউ করবে, এটা শুধুমাত্র আওয়ামী লীগ বলে কোনো কথা না, যে কোনো সত্তা। এখানে প্রশ্ন হচ্ছে সরকার বিলম্বে করেছে বলে কোনো কথা নাই, কারণ বিবেচনাটা সরকারের। সরকার এখন উপযুক্ত বিবেচনা করেছে, সে কারণেই এখনটি করেছে। এবং আমার মনে হয় যে জুলাইয়ের গণ আন্দোলনের পরে কিন্তু প্রথম থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, বিএনপি, জামাত, এখন ছাত্র জনতা, তারা কিন্তু সবাই কিন্তু বলছিল যে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে গণহত্যার দায়ে, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে ছাত্র জনতাকে হত্যার দায়ে, তারা সংগঠন হিসেবে যে সন্ত্রাসী কার্যকলাপ, এই দাবিটা তো দীর্ঘদিন যাবৎ ছিল। এবং এই দাবিটি সর্বশেষ মোমেন্টাম পেয়েছে গতকাল, যখন উপদেষ্টা মন্ডলীর সবাই তারা 2টা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। একটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান এবং সভানেত্রী, তিনি প্রধানমন্ত্রী হিসেবেই নন, তিনি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও তার একটা সুপিরিয়র রেসপন্সিবিলিটি, সেটার বিচার হবে। সেখানে সংগঠন হিসেবে তাদের বিচারের একটা সুযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে সরকার ওই বিচারটি থেকে আদালতের অবজারভেশন, ট্রাইব্যুনাল অবজারভেশন আসা পর্যন্ত তারা হয়তো এই সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18-র 1 অনুচ্ছেদকে ধারাকে বিবেচনায় নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এবং তফসিলভুক্ত করে আমার মনে হয় যে তারা এখন যে প্রক্রিয়া করছে। আমি এক্ষেত্রে একটি কথা বলতে চাই, এই আইনটি যখন হয়েছিল এবং 2013 সালে যখন সংশোধনী হয়েছিল, আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। পোস্টটা ছিল এমন যে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করবেন তারা কিন্তু অত্যন্ত সতর্ক হয়ে যান, কারণ আপনার যে কোনো ন্যূনতম যে কোনো বক্তব্য কোনো রাজনৈতিক, বিশেষ করে নিষিদ্ধ সেই সময়কালের মধ্যে তফসিলভুক্ত সংগঠনের পক্ষে যায় এমন যে কোনো বক্তব্য কিন্তু আপনাকে অপরাধী করতে পারে, এবং সেক্ষেত্রে মিনিমাম 2 বছর, ম্যাক্সিমাম 5 বছরের সাজার বিধান সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 9-এর 3 অনুযায়ী কিন্তু এটা হতে পারে।